তো আসলে এই ফ্যামিলির এই যে আমার ফ্যামিলির উপর মব সৃষ্টি করে হামলা করা হয়েছে, এটা নিয়ে আমিও আসলে অসুস্থ হয়ে গেছি। বাধ্য হয়ে আমাকে সিঙ্গাপুর থেকে চলে আসতে হয়েছে এই ফ্যামিলির কারণে। এটা যদি না হইতো আমি হয়তোবা ওখানে প্রবাসী থেকে চাকরি করে আমি রেমিটেন্সের চাকাটা সচল রাখতে পারতাম। দর্শক, আমি মমি ভট্টাচার্য স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ টিভিতে। আজ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছে সিঙ্গাপুর প্রবাসী শহীদুল ইসলাম লিডন। আজ কথা বলবো প্রবাস জীবন নিয়ে এবং প্রবাসে থাকা অর্থাৎ তাদের সদস্য যারা দেশে রয়েছে তারা কি বাধার মুখে সম্মুখীন হচ্ছেন বা কি ধরনের বাধা অতিক্রম করে জীবন অতিবাহিত করছেন, শুনবো সেই গল্প। কথা বলবো বাংলাদেশ ও সমসাময়িক বিষয় নিয়ে। কেমন আছেন শহীদুল? জি, আছি, ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রবাসী টিভি নিউজকে অসংখ্য ধন্যবাদ। এখানে আসতে পেরে আমি আনন্দিত। আপনাদের সাথে কথা বলার জন্য আসতে পেরে খুব আনন্দিত। শহীদুল ভাইয়া, আপনি তো মূলত সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। জি। প্রথমে একটু জানতে চাইবো সিঙ্গাপুরে প্রবাস জীবন আপনার কেমন ছিল? সিঙ্গাপুর প্রবাস জীবন অ্যাকচুয়ালি অন্যান্য মিডল ইস্টের অন্যান্য দেশের থেকে ভালো। প্রবাসীরা ভালো স্যালারি, ভালো সুযোগ সুবিধা সবকিছু বা আইন কানুন বলেন সবকিছুই ভালো ইনশাআল্লাহ। আম, সিঙ্গাপুরে থাকাকালীন জি। আপনার পরিবারের সদস্য কি দেশে রয়েছেন? জি, পরিবারের আমার মা-বাবা, ছোট ভাই-বোনরা দেশে আছেন। আপনি প্রবাসে থাকাকালীন সময়ে আপনার পরিবারের সদস্য কি দেশে কোনো বাধা বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? জি, আসলে আমরা আ আমার আব্বা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, দীর্ঘদিন আমরা বান্দরবানে ছিলাম। সো ২০২২ এ আমার ফ্যামিলি আ চট্টগ্রামের আনোয়ারা থানার রায়পুরে আমরা আসি দাদার বাড়িতে। তো আমাদের জমিগুলো আসলে দীর্ঘদিন আমার চাচা জ্যাঠারা চাষাবাদ বা ভূ দখল করছে। সো এখন আসার পরে আমরা বাড়ি করার পরে এটা অনেকের সাথে একটা জাস্ট আ মিস ইয়ে হচ্ছে। তো কিছুদিন আগে এটা নিয়ে আমার জ্যাঠাতো বোনদের সঙ্গে একটা ইয়ে ছিল। এটা নিয়ে আমরা ৩য় পক্ষ এসে আমাদের এখানে মব সৃষ্টি করে, আওয়ামী লীগের দোসর এভাবে মব সৃষ্টি করে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। সো আসলে যেভাবে মব সৃষ্টি করে, হ্যাঁ? বাইরের থেকে মানুষ এনে বা আ একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে যেভাবে মব সৃষ্টি করে আমার বাড়িঘর ভাঙচুর করছে, হ্যাঁ? ক্ষতি সাধন করছে, এটা আসলে অবর্ণনীয়, অকল্পনীয়। এটার থেকে এটার কারণে আমি প্রবাসে অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ হয়ে ডাক্তার আমাকে রেস্ট করতে বলছে। আমাকে চলে আসতে হইছে এটার কারণে। সো আ এটা আসলে আমরা আনোয়ারা থানায় মামলা করতে গিয়েও এটা ভোগান্তির শিকার হইছি। মামলা করতে পারি নাই। পরে আমরা আ সাংবাদিক ভাইরা আছে বা অন্যান্য আপনাদের সহযোগিতায় আমরা এটা চট্টগ্রাম কোর্টে মামলা করেছি। সো এখন আমরা এটা একটা ন্যায় বিচারের আশায় বসে আছি। আমি যদি খুব ভুল হয়ে না থাকি, আমাদের চ্যানেলে হয়তো আপনাদের বাড়ি ভাঙচুরের বিষয়টি নিয়ে নিউজ সম্প্রচারণ করা হয়েছিল। আ তখন নিশ্চয়ই আপনি দেশে ছিলেন না। জি, তখন আমি দেশে ছিলাম না। আমি তখন সিঙ্গাপুরেই ছিলাম। আপনার বাড়ি ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর কি কোনো হামলা বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা? ভাঙচুরের পাশাপাশি আমার বৃদ্ধ মা-বাবা, ভাই-বোনও তাদের হাতে আপনার আহত হইছেন এবং চিটাং মেডিকেলে আনোয়ারা মেডিকেল থেকে তাদেরকে চিটাং মেডিকেলে পাঠানো হয়েছিল। তারা ওখানে প্রাথমিক চিকিৎসা অন্যান্য কিছু নিয়ে আ ইয়ে হইছেন। আ তো এগুলা আমরা করে মামলা করছি। এখন দেখা যাক আমি এইজন্য আমরা সরকার বা যথাযথ আ কি বলে যে আদালতের কাছে আমরা মানবাধিকার প্রতিষ্ঠানের কাছে আমরা যথাযথ বিচার আশা করতেছি। আ আসলে তখন তারা মব সৃষ্টি করে শুধু ভাঙচুরই করে নাই। হ্যাঁ, আমাদেরকে জাস্ট মারধর আর ক্ষতিগ্রস্ত করার জন্য তারা আওয়ামী লীগের দোসর বলে মব সৃষ্টি করছে। এটা জায়েজ করার জন্য, হামলাটা জায়েজ করার জন্য মব সৃষ্টি করে ভাঙচুর করছে। আ এটা তো আসলে সাধারণ মানুষের কাজ না। এলাকার প্রভাবশালী বা অবশ্যই জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আছে। নাহলে এটা তো এত বড় ঘটনা হতে পারে না। সে সময়ে আপনারা আসলে রেহাই পেয়েছিলেন কিভাবে বা কিভাবে উদ্ধার করা হয়েছিল? সে সময় আসলে আ হামলার পরে আমরা 999 এ ফোন করছি।
তারপর সেনাবাহিনীরও সহযোগিতা চাইছি। 999-এ ফোন করার পরে পুলিশ ফোর্স একবার এসে শান্ত করছে, চলে গেছে। দ্বিতীয়বার এসে যখন তাদেরকে মেডিকেলে নিয়ে যেহেতু তারা মারধরের শিকার হয়েছেন, আহতর শিকার হয়েছেন, তাদের মেডিকেলে যাওয়ার দরকার, কিন্তু তারা এটা যাওয়ার সুযোগ করে দেয় নাই। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে, আমার কিছু আত্মীয় স্বজনও আসছে পুলিশের সাথে, তাদেরকে আনোয়ারা মেডিকেল গেছে প্রথমে, পরে আপনার ওইখান থেকে চিটাং মেডিকেলে করে তারা চিকিৎসা নিছেন। বর্তমানে আপনার বাড়ির কি পরিস্থিতি রয়েছে, বা বর্তমানে এই সময়ে এসেও আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আসলে তখন এত কিছু পর 2 দিন ধরে কিন্তু আমার পরিবার স্যানিটারি লাইন ছাড়া, পানির লাইন ছাড়া আপনার গৃহবন্দীর মতো ছিল। পরে 2 দিন পরে যাই, মামলা করার পরে পুলিশ আর সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমরা ঘরে ঢুকতে পেরেছি। এই 2 দিন পানি ছাড়া টয়লেট বা খাওয়ার পানিরও খুব একটা অভাব ছিল। কেউ তখন সহযোগিতার জন্য আসে নাই, জনপ্রতিনিধিও আসে নাই। আপনারা সাংবাদিক ভাইরা আর পুলিশ যাওয়ার পরে জনপ্রতিনিধি আসছে। হ্যাঁ, তো এখনো আসলে আমরা খুব আতঙ্কে আছি, কখন কি হয় জানি না, সামনে কি হবে জানি না, এটা নিয়ে খুব আতঙ্কিত আছি আর কি। আমাদেরকে এটা আহ, এটা করার জন্য কি বলে যে এটা মীমাংসা করার জন্য অনেক চাপ দেওয়া হয়েছিল, মামলা না করার জন্য চাপ দেওয়া হয়েছিল স্থানীয়ভাবে বা অন্যান্যভাবে। কিন্তু আমরা আসলে মামলা করা ছাড়া, আমাদের পিঠ থেকে গেছিল, মামলা করা ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের নিরাপত্তার জন্য মামলা করতে আমরা বাধ্য হয়েছি। অর্থাৎ প্রবাসে থাকাকালীন সময়ে আপনার পরিবার এবং বলা যেতে পারে এক প্রকার আপনিও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং আর্থিক দিক দিয়েও আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জি, জি, অবশ্যই এটা। এখন আপনি কি মানে কি দাবি রাখছেন, বা কি ধরনের মীমাংসা চাইছেন এই বিষয়টি নিয়ে? এটা এখন আসলে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত বা ভাঙচুরের সম্মুখীন হয়েছি, সো এছাড়া আমরা সামাজিকভাবে আমাদেরকে হেয় করা হয়েছে, এটা আসলে টাকা দিয়ে এটার করা যাবে না। তো আমরা যথাযথ কর্তৃপক্ষ, থানা বলেন বা আদালত বলেন বা মানবাধিকার সংস্থা বলেন, সবার কাছে আমরা চাই যে এটা যথাযথ একটা বিচার হোক। অপরাধীরা যাতে এটা শাস্তির সম্মুখীন হয়, যাতে আমার মতো অন্য কারো প্রবাসীর সাথে তারা প্রবাসীর পরিবারের সাথে এ ধরনের কাজ করতে না পারে। এটা যদি যথাযথ বিচার না হয়, তাহলে এরা নেক্সট টাইম আবার এ ধরনের কাজ করার জন্য উৎসাহী হবে। বা অন্যান্য আরো ধরেন আপনার প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছে, তাদের পরিবারের প্রতি এরকম জুলুম আর অত্যাচার হবে, হবে না বলা যায় না। তো আসলে আমি একজন প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা রেমিটেন্স পাঠাই। রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখি। সো এই কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে, এটার একটা যথাযথ বিচার হয়, যাতে আমার মতো আর কোনো প্রবাসী বা প্রবাসীর পরিবার এরকম নিরাপত্তাহীনতায় না ভুগে। এটা আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে, এটা যাতে সুষ্ঠু একটা বিচার হয়। কারণ এখানে আমাদের পরিবার, প্রবাসীদের পরিবার যদি নিরাপত্তাহীনতায় বা অন্যান্য সমস্যায় থাকে, তাহলে আমরা প্রবাসীও ভালো করে কাজকর্ম করতে পারবো না, বা চাকরিতে সমস্যা হবে, আমরা রেমিটেন্স পাঠাতে পারবো না। তো এটা শুধু আমার না, অন্যান্য প্রবাসীদের পরিবারও যাতে সামাজিকভাবে বলেন, আইনগতভাবে বলেন, নিরাপদ হয়, এটা সরকার বা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে। তো আসলে এই ফ্যামিলির, এই যে আমার ফ্যামিলির উপর মব সৃষ্টি করে হামলা করা হয়েছে, এটা নিয়ে আমিও আসলে অসুস্থ হয়ে গেছি। বাধ্য হয়ে আমাকে সিঙ্গাপুর থেকে চলে আসতে হয়েছে এই ফ্যামিলির কারণে। এটা যদি না হয়তো আমি হয়তো বা ওখানে প্রবাসে থেকে চাকরি করে আমি রেমিটেন্সের চাকাটা সচল রাখতে পারতাম। তো আমার আকুল আবেদন থাকবে সরকারের কাছে, এটা প্রত্যেক প্রবাসীর প্রতি, যাতে সরকার আলাদাভাবে নজর দেন, যাতে একজন প্রবাসী বা প্রবাসীর পরিবার সুন্দরভাবে পরিবারের চিন্তা বাদ দিয়ে যাতে সুন্দরভাবে সে প্রবাসে কাজ বা চাকরিতে ব্যস্ত থাকতে পারে। শহীদুল ভাই, এতক্ষণ আমরা শুনছিলাম আপনার প্রবাস জীবনের গল্প।
পাশাপাশি শুনছিলাম প্রবাসী থাকাকালীন সময়ে আপনার পরিবারের সদস্য কি ধরনের বাধার সম্মুখীন হয়েছে, কিভাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছেন সেই গল্পই আপনি শোনাচ্ছিলেন। এবার একটু জানতে চাইবো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখতে পাই যে প্রবাস থেকে যারা আসেন নানা ধরনের তারা হয়রানির সম্মুখীন হন এই এয়ারপোর্ট কেন্দ্রিক। সেক্ষেত্রে আসলে আপনি বহিরাগত দেশ বা বাংলাদেশের মধ্যে কি ধরনের ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন বা কি পার্থক্য রয়েছে? আসলে এই ব্যাপারে বলতে গেলে আমি সিঙ্গাপুর নামক যে দেশটাতে আছি, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডের একটা দেশ। আমরা হয়তো বাংলাদেশ ৩য় বিশ্ব জনবহুল দেশ। আমাদের সম্পদের অপ্রতুলতা আছে বা অনেক কিছু সীমাবদ্ধতা আছে। তো আসলে আগে প্রায় সময় শুনতাম এয়ারপোর্টের অব্যবস্থাপনা বা লাগেজ কাটাছেঁড়া হইতো। তো এবার আসলে সরকার পরিবর্তন হওয়ার পরে এই সরকারের আমলে এসে আ আসলে ১০ থেকে ১৫-২০ মিনিটের ভিতরে আমরা লাগেজ পেয়ে গেছি। লাগেজ কাটাছেঁড়া এ ধরনের আসলে মাঝেমধ্যে হয়তো বিভিন্ন আ Facebook বা বিভিন্ন ইয়াতে অপপ্রচার হয়। আসলে এ ধরনের কিছু আমার চোখে পড়ে নাই। আ আসলে খুব ভালো ইয়া হইছে এখন। আ যদিও বাইরের সাথে তুলনা চলে না, কিন্তু আগের তুলনায় অনেক ভালো সার্ভিস পাইছি। এটা বলতেই হবে। ধন্যবাদ। আ আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যেহেতু আপনি প্রবাস জীবন ছিল, আপনি প্রবাসী আ কত বছর ছিলেন? আমি আসলে সেই ২০০৮ সালে সিঙ্গাপুরে গেছিলাম। মাঝখানে ৩-৪ বছর দেশে ছিলাম। এখনো কন্টিনিউ আমি সিঙ্গাপুরে আছি। সো মাই ফ্যামিলির সমস্যার কারণে এখন চলে আসছি। এই আরকি। শহীদুল ভাই, যেহেতু আপনি আ দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে ছিলেন, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশ থেকে কোন ধরনের দক্ষতার মানুষ যদি প্রবাসে যায় বা সিঙ্গাপুরে যায়, তাহলে দেশের অর্থনীতিতে আরো ভূমিকা রাখবে বা সমৃদ্ধ হবে বলে আপনি মনে করেন? আ এই ব্যাপারে আসলে বলতে গেলে আ আমরা আ যারা প্রবাসে যাইতে চাই দেখা যাচ্ছে যে আত্মীয়স্বজনের মাধ্যমে একটা ভিসা নিয়ে অদক্ষ কর্মী হিসাবে বিদেশে যায়। আসলে এভাবে ভালো সেলারি পাওয়া যাবে না। তো আপনাকে যারা বিদেশে যাইতে চান, প্রবাসে যেকোনো দেশে যেতে চান, অবশ্যই কোনো হাতের কাজ শিখেন। যেমন আপনি ওয়েল্ডিং শিখতে পারেন, পেইন্টিং এর কাজ শিখতে পারেন, কার্পেন্টিং এর কাজ শিখতে পারেন, ড্রাইভিং বা ক্রেন চালানো এগুলাতে আসলে প্রচুর সেলারি। অদক্ষ কর্মী হিসাবে বিদেশে যায় আসলে সুবিধা করার মতো কিছু নাই। এই ৫-১০ লাখ টাকা খরচ করে এই টাকাও তোলা সমস্যা। তো আমি বলব যারাই প্রবাসে যেতে চান নতুন, অবশ্যই হাতের কাজ শিখুন, ওয়েল্ডিং শিখুন, পেইন্টিং এর কাজ শিখুন। যেকোনো হাতের কাজ শিখলে এটা কাজে আসবে। আর অবশ্যই আ ইংরেজিতে আপনি দক্ষ হন, ভাষা শিখুন। হ্যাঁ, এটা ছাড়া আপনার কোনো উপায় নাই। বাংলা তো আমরা বলবোই, এর পাশাপাশি ইংরেজিটার প্রতি গুরুত্ব দিতে হবে। এটা ছাড়া, ভাষা জানা ছাড়া আমরা প্রবাসে আসলে উন্নতি করতে পারব না। তো প্রত্যেক প্রবাসী অবশ্যই আ একটা মাইন্ড সেট করেন, আমি হাতের কাজ শিখবো, ভাষাটা শিখবো। অবশ্যই আপনি প্রবাসে সাকসেস হবেন। একসময় ৫-১০ বছর পরে আপনি সাকসেস হয়ে দেশে এসে আপনি কিছু করতে পারবেন। ধন্যবাদ শহীদুল ভাই। দর্শক, আজ আমরা কথা বলছিলাম প্রবাস জীবন নিয়ে। অর্থাৎ প্রবাসীদের দেশের বাইরে থাকাকালীন সময়ে তাদের পরিবারের সদস্যরা কি ধরনের বাধার সম্মুখীন হন বা তারা কি ধরনের সমস্যা ভোগ করে থাকেন সে বিষয়ে গল্প শুনছিলাম। কথা বলছিলাম বাংলাদেশ এবং বহিরাগত দেশের এয়ারপোর্ট ব্যবস্থা নিয়ে। কথা বলছিলাম পাশাপাশি প্রবাসী এবং প্রবাস জীবনের গল্প নিয়ে। এতক্ষণ যারা আমাদের কথা শুনছিলেন, ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তীতে বিশেষ কোনো আয়োজন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।